নিহার কথা শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। তা দেখে নিহা লজ্জা পেয়ে ছাদের এক কোণে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধে হয়ে আসতে সবাই ছাদে চলে আসলো। রান্না করার জন্য গ্যাসের চুলাটা অবধি ছাদে নিয়ে এসেছে। তামজিদের বন্ধুরা মিলে পুরো ছাদ লাল নীল নানা রকম লাইট দিয়ে সাজিয়েছে। পুরো ছাদ আলোতে ঝলমলে করছে। জুই, খুশবা, নিহা, তারিন মিলে সব গল্প করছে। নিহা এক একটা মজার কথা বলছে আর সবাই উচ্চস্বরে হেসে উঠছে। নেওয়াজ তামজিদ বাজারে গিয়েছে। বাকিরা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে। তানহা একটু নিচে আছে, নিচের কাজে ব্যস্ত। আর মাইশা তামজিদের বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, গল্প করছে, টুকটাক হাঁটছে। খুশিতে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে। রান্নার দায়িত্ব গিয়ে পড়েছে মুজাহিদের উপর। বাকিরা সবাই সাহায্য করবে। তামজিদ আর নেওয়াজ হাতে বিভিন্ন খাবারের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে রাখলো। তামজিদ বেশ ঘেমে গেছে, তাই সোজা এসে তারিনের সামনে বসে পড়ল। বলল, ঘামগুলো একটু মুছে দাও তো সোনা। কথাটা শুনে তারিন একটু লজ্জা পেলেও ঠোঁট চেপে হাসল। দুই হাতে যত্ন সহকারে তামজিদের ঘাম মুছে দিতে লাগলো। তা দেখে রিহা বেশ অসহায় স্বরে বলল, আজ আমার কেউ নেই বলে। খুশির কানে কথাটা যেতেই খুশি গর্জে উঠে বলল, তুই একটু সাইডে আয় তো। অমনি রিহাবের মুখখানা চুপসে গেল। আমতা আমতা করে বলল, আরে বেবি, আদর দেওয়ার হলে সবার সামনেই দাও, সাইডে যাওয়ার কি দরকার? আমার বুঝি লজ্জা লাগে না? যা দুষ্ট। বলে রাফির শার্ট দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো। লজ্জা লজ্জা মুখ করে হাসলো। তা দেখে মুজাহিদ বলল, হিজলাগোর মতো শুরু করছে শালায়। রাফিও তাল মিলিয়ে বলল, হিজলাগো মতো না, ওই হিজলাই। আরও একবার হাসির রোল পড়ে গেল। রিহাব গর্জে উঠে বলল, আমি হিজলা নাকি পুরুষ দেখাবো? রিহাব কথাটা বলতে দেরি সবার একসাথে বলতে দেরি হলো না। দেখা। রিহাব বেচারা এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেল। আস্তে করে সাইডে কেটে দূরে সরে গেল। মনে মনে ভাবল, এই মুহূর্তে পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এখানে থাকা মোটেও সেফ না। আমি যেই আত্মাকল গো বসবাস করি, না জানি ধরে বেঁধে আমার লজ্জা হরণ করে নিয়ে যাবে। ভেবেই নিজের প্যান্টটা শক্ত করে দুই হাত দিয়ে ধরে উল্টো দিকে দৌড় মারল। তা দেখে সবার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। একমাত্র তামজিদ বিরক্ত হচ্ছে। বিরক্তি ভরা স্বরে সবার উদ্দেশ্যে বলল, এই তোদের আজকে এখানে আসতে কে বলেছে? আমরা হবু বাবা মা হচ্ছি, কোথায় আমাদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিবি, তা না করে ডিস্টার্ব করতে চলে এসেছিস। তা শুনে রাহিম মুখ বাঁকিয়ে বলল, এত বছর যখন যৌবনের তালা লাগিয়ে ঘুরছিলাম, তখন এত প্রেম কই ছিল মামু? কথা শুনে নিহা ভেটকি মাছের মতো হাহা করে হেসে উঠল। তামজিদ লজ্জা পেয়ে উঠে বসল। ধমক দিয়ে বলে উঠল, আর একবার বাজে কথা বললে তোর কপালে কি শনি আসবে নিজেও জানিস না। নিজের ভালো চাস তো চুপ থাক। রাহিম চুপ করল না, বরং দাঁত কেলিয়ে হেসে বলল, জনগণ, আমার মাথায় একটা গান আসছে, গাইবো? নেওয়াজ সবার আগে বলল। শুরু করো ভাই। রাফি মিনমিনিয়ে বলল, আপনি তো আর জানেন না ভাই, ও কি গান গাইবো। আজকে ওর দুঃখকে ঠকাইতে পারবো না। অয়ন রাহিমকে সাবধান করে বলল, থাক, আর গান গাইতে হবে না, সবাই কাজে যাও। রাহিম কি আর সোনার পাত্র? অবাধ্য ছেলের মতো বলল, আর একটু গাই, 2 লাইন বেশি না। গানটা পেটের মতো গুতাগুতি করতেছে, না গাইলে পায়খানায় যাইয়া শান্তি পাবো না। অয়নও মিনমিনিয়ে বলল, শুরু করো ভাই, আজকে তোর 40 খেয়েই যাব। রাহিম সে কথায় পাত্তা দিল না। বেসুরো গলায় গান শুরু করলো, এত বছর ঘুরছি আমি যৌবনে তারা ঝোলাইয়া, আজকাল তবে যৌবন দেয় লাড়াচাড়া। বুড়া বয়স হয়ে গেল যৌবনের তালা খুলিয়া, এখন বন্ধু মানাইতে পারি না পীড়িতের জ্বালা। আহা, সে কি এক যন্ত্রণা, প্রাণে যে সয় না। রাহিমের গান শেষ হতে সবাই মুখ চেপে হাসছে। তামজিদের ভয়ে কেউ আর জোরে হাসার সাহস পাচ্ছে না। আর তারিন নিজের দম ফাটা হাসি আটকানোর জন্য মাইশাকে কোলে তুলে অন্যদিকে সরে গেল। নিহা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নেওয়াজ বেচারা আহাম্মকের মতো বসে আছে।
গান শেষ হতেই বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘ শ্বাস ফেলে নিচে নিচেই বলল, জীবনে এমন একটা গান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেওয়ার জন্য যথেষ্ট। রাহিম গানটা শেষ করেই ভাবসাব নিয়ে জিজ্ঞাসা করলো, কেমন বানিয়েছি বল গানটা? তামজিদ এবার উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল। আমি বলছি দোস্ত। রাহিম হাসলো, বলল। আরে তুই তো বলবি। তামজিদ এসে রাহিমের সামনে দাঁড়ালো, হাসতে হাসতে বলতে লাগলো। খুব গান গাওয়ার শখ তাই না দোস্ত? রাহিম হাসলো, তামজিদের মতি গতি দেখে আমতা আমতা করে বলল। আরে না, একটু আধটু। তামজিদ এবার দাঁতে দাঁত চেপে বলল। তাহলে চল আমরা একটু গান গেয়ে আসি। বলেই রাহিমের কাঁধে হাত রেখে দুজনে মিলে সিঁড়ির দিকে অন্ধকারে নিয়ে গেল। মুজাহিদ রাহিমের যাওয়ার পানে তাকিয়ে বলল। আজ বেচারা জীবন যৌবন সব শেষ হয়ে যাবে রে। বলতে না বলতে রাহিমের অ আ আ আ চিৎকার ভেসে আসলো। সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি হয়েছে? ঘটনা অনুসন্ধানে করার জন্য নেওয়াজ সেদিকে পা বাড়াতেই তামজিদ বেরিয়ে আসলো। নেওয়াজকে আটকে দিয়ে বলল। আরে কিছু হয়নি, শুধু এমন অবস্থা করে দিয়ে এসেছি যে এখন আধা ঘন্টার মধ্যে ওর গান গাওয়া থামবে না। যখনই মুখ খুলবে তখনই গান বেরোবে। কেউ তামজিদের কথা বুঝলো না। মুজাহিদ অবাক হয়ে প্রশ্ন করলো। কি করছিস তুই? তামজিদ শয়তানি হাসি হাসলো, বলল। বেশি কিছু না, ওর ভবিষ্যতে প্যান্টের চেন আটকে দিয়ে এসেছি। কথাটা বলেই তামজিদ পুনরায় মেকি হেসে তারিনের উদ্দেশ্যে বলে উঠল। বউ তুমি কোথায়? আসো তো, তোমাকে একটু আদর করি। আমি তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। বলেই তামজিদ সেদিকে চলে গেল। আর রাহিম ওখানে থেকে চেঁচিয়ে বলতে লাগলো। তোর যৌবনে আবার জং পড়বো শালা। আমার বন্ধু হয়ে তুই এই বেমেনিটা করতে পারলি কি করে? রাহিমের কথায় সবাই আবার হাসা শুরু করলো। রাহিম প্যান্টের চেন ঠিক করে এবার তেড়ে এসে বলল। তোরা তো হাসবেই, তোরা কি করে বুঝবি এই কষ্ট? তোকে উপরে ঠাডা পড়বো, ঠাডা। বলেই বাইরে বেরিয়ে গেল। কিন্তু সবার হাসাহাসি বন্ধ হলো না। নাচ গানে আড্ডায় সবাই মিলে মেতে উঠেছে। রান্নাও অর্ধেক হয়ে এসেছে। তাড়াতাড়ি খেয়ে সবাই ছাদ থেকে নেমে পড়বে। তারিনের এই শরীরে ছাদে থাকা ঠিক হবে না ভেবে তানহা বারণ করেছে। বলে গেছে তাড়াতাড়ি নিচে নেমে আসতে। মাইশা ঘুমিয়ে গেছে বলে তানহাও চলে গেছে। এতক্ষণে নেওয়াজ আর নিহার মধ্যে বেশ ভাবও লক্ষ্য করা যাচ্ছে। সবাই তারিনের কথা চিন্তা করে রান্না শেষ হতেই খাবার নিচে নিয়ে নেমে আসলো। ড্রয়িং রুমে পার্টি বিছিয়ে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ হতেই সবার বিদায় নেওয়ার পালা। একে একে সবাই বিদায় নিল। নেওয়াজ নিহাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল। রাহিম বেচারা যতক্ষণ ছিল ততক্ষণ সবাই ওকে নিয়ে মজা নিয়েছে। সবাই চলে যেতেই তামজিদ দরজা আটকে হাঁপ ছেড়ে বলল। ঝড় তুফান বয়ে গেল সেই বিকেল থেকে। তারিন মুচকি মুচকি হাসছে দেখে রেগে প্রশ্ন করলো। তারিন বলল। একটা প্রশ্ন করি। তামজিদ কপাল কুঁচকে বলল। কবের থেকে আবার পারমিশন নেওয়া শুরু করলে? তারিন ভেঙচি কাটলো। পুনরায় হাসতে হাসতে প্রশ্ন করলো। আপনি কি সত্যি এত বছর যৌবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন? তামজিদ বোকা বনে বলে গেল। ওর বউ ওকে এত বড় একটা অপমান করতে পারলো। তারিন পরিস্থিতি বুঝতে পেরে আস্তে করে সাইড কেটে রুমে চলে গেল। তা দেখে তামজিদ কপাল চাপড়ে বলে উঠল। ও খোদা, আমার বউটারে ওরা পাকাই দিয়া গেছে। এ জীবন যৌবন রেখে কি লাভ? শুধুমাত্র ক্রিকেট টিম বানানোর আশায় যৌবন রেখে দিছি, নয়তো কবেই কচু গাছের সাথে লটকায় থাকতাম। এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? তামজিদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়েছিল তারিন। হঠাৎ তামজিদ এ কথা বলায় তারিন হক চকিয়ে যায়। তৎক্ষণাৎ সরে আসে তামজিদের থেকে, লাফিয়ে বসে পড়ল। ভয়ার্ত স্বরে বলে উঠল। আপনি খুশি না? তামজিদ হাসল আর তারিনকে হ্যাঁচকা টানে বুকে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। দুষ্টুমি মাখা কণ্ঠে বলল। না, একদম খুশি না, কারণ আমার আদরে সে ভাগ বসাতেই চলে আসবে। এই যে বুকে সেই থাকবে, তাহলে আমার বউকে বুকে নিব কিভাবে? তামজিদের এমন কথায় হেসে ফেলল তারিন। তামজিদের বুকে কিল খুশি মেরে পড়ল। আপনি একটা জাতা। অতঃপর দুজনেই হেসে দিল। তামজিদ আরো কয়েক দফা চুমু খেয়ে বলা শুরু করলো।
প্রথম যখন শুনেছি এই খবরটা তখন আমার মন চাচ্ছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিতে, কিন্তু তোমার স্বপ্ন, সেই স্বপ্নের কথা মনে করে ভেঙে গেছিলাম। ভেবেছিলাম আমার জন্য এসব হলো, আমার জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেল, বছর কয়েক নষ্ট হলো। নিজেকে সামলাতে পারিনি তখন, খুব বেশি কষ্ট হচ্ছিল, বারবার তোমার কথাগুলো মনে হচ্ছিল, তবে ভেতরে ভেতরে বাবা হওয়ার এক অসীম সুখ অনুভব করছিলাম। তারিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তামজিৎ থামতেই তারিন বলল, আমার মাস্টার মশাই, আমার কাছে এই মুহূর্তে আপনার থেকে দামি কিছুই নেই, কেউ নেই। আপনার চাওয়া পাওয়া সুখ দুঃখ সব আমার কাছে অনেক দামি। আর কেউ না জানুক, আমি তো জানি আমার মাস্টার মশাইয়ের বাবা হওয়ার কত শখ। তামজিৎ হেসে ফেলল। তারিনের ঠোঁটে ছোট্ট করে চুমু বসিয়ে দিয়ে বলল, ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসে? এই মেয়েটার পাকা পাকা কথা শুনেই এই মেয়েটার উপর আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি। আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবাসতে শিখেছি। এই মেয়েটা আমার সুখ, এই মেয়েটার জন্যই তো আমি এত বড় একটা সুখের খবর পেয়েছি। আমি বাবা হব, একটা প্রাণ আসবে, আমার দায়িত্ব বাড়বে, কত কাজ বলো তো আমার। এই খুশি আমি উপলব্ধি করতে পারতাম না যদি তুমি পাকনামি না করতে। এই প্রথম তোমার পাকামোর জন্য তোমাকে একটা বড় করে চুমু খেতে ইচ্ছে করছে। বলে তামজিৎ তারিনের ঠোঁট জোড়া নিজের করে নিল। মাঝে কেটে গেছে প্রায় 5 মাস। তারিন এত মাস একা হাতে সংসার সামলালেও এখন আর পেরে ওঠে না। তানহাও নতুন চাকরিতে জয়েন করেছে বলে এ বাসায় থাকতে পারে না। ছুটির দিনগুলো এসে থাকে। তামজিৎ সারাদিন কাজে ব্যস্ত থাকায় চাইলেও তারিনীর সঙ্গ দিতে পারে না। এত কিছুতে বিন্দু মাত্র আক্ষেপ নেই তারিনীর। নিজের মতো করে আস্তে ধীরে সবটা মানিয়ে চলে। তামজিৎ আক্ষেপ করে মন খারাপ করলে বরং ওকে সুন্দর করে বলে, এই সংসার আমার, বাবা আমার, সংসারের দায়িত্ব আমার। তাহলে আমি সামলাবো না তো কে সামলাবে? আপা কয়দিন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে খাটবে? হ্যাঁ, তাছাড়া এখনও আমার কোনো সমস্যা হয় না। এমন কত মেয়ে আছে যাদের প্রেগন্যান্সির পুরোটা সময় সংসার সামলাতে হয়, সব কাজ করতে হয়। তাই বলে কি তারা সুস্থ সন্তান জন্ম দেয়নি? আমি যদি নিজের শরীর বাঁচিয়ে সন্তানকে সুস্থ রেখে সব সামলাতে পারি, এতে আপনার সমস্যা কোথায়? আর 2-1 মাস যাক, মাকে নিয়ে আসবো। আর তাছাড়া জাহিলা আপা তো আছেন, আমার সব কাজে সে সাহায্য করে দেয়। আগুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে না পারলে জাহেলা আপা বাকিটা সামলে নেয়। শুনুন, এত কিছুর মধ্যে সব থেকে বড় কথা হলো আল্লাহর ওপর ভরসা করা। তিনিই সুস্থতার মালিক, সব কিছু ঠিক থাকবে। আপনি এত চিন্তা করবেন না, বুঝলেন? তারিনের এমন কথায় তামজিৎ পুনরায় কিছু বলতে পারে না, বরং একরাশ মুগ্ধতায় ওর হৃদয় ছেয়ে যায়। সারাদিন সময় দিতে না পারলে বিকেলে এসে থাকে। তারিনকে আর কিছু করতে না দেয় না, বরং ও নিজেই করে। যতটুকু সময় পায় পুরোটা সময় তারিনের পেছনে ব্যয় করে। তারিনকে ভালো হাসি খুশি রাখার চেষ্টা করে, সব আবদার মেটানোর চেষ্টা করে। ব্যাস এতটুকুতেই একজন স্ত্রীর সুখ। একজন স্ত্রীর স্বামীর কাছ থেকে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তামজিদের আচরণে তারিনের মনে হয় ও পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, যার কোনো দুঃখ নেই, আছে খালি মন ভর্তি সুখ আর সুখ। তারিন রান্না বান্না শেষ করে রুমে এসে বিছানায় বসলো। ঘামে সারা শরীর ভিজে আছে, ক্লান্ত লাগছে খুব, মাথা ঘুরছে চরকির মতো। তাই একটা বালিশ নিয়ে খাটের সাথে ঢেলান দিয়ে বসে চোখ বুজে রইল। পেটও আগের থেকে ফুলেছে বেশ। ক্লান্ত হাতটা পেটের ওপর রাখতে শান্তি লাগলো। পেটে হাত বোলাতে বোলাতে নিজে নিজে বলতে লাগলো,